আমি খুব চটপট একবার অম্বিকানন্দ মহারাজ এবং দেবাশিস চৌধুরীর কাছে চলে যাব। অম্বিকানন্দ মহারাজ অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, কি বলবেন যে সত্যি সত্যি এই যে জনবিন্যাসের পরিবর্তন জানি অনেক দেরিতে হলে এখন সম্প্রতি সময় কথা শোনা যাচ্ছে, রাজনীতিতে আলোচনা চলছে, এতদিন পর্যন্ত যেন মনে হতো কি এই নিয়ে আলোচনা করাও যায় না, এই নিয়ে কথা বলা না, এইভাবে কথা বলা যায় না, এগুলো নিয়ে আলোচনা করা যায় না, একটা ঢাক ঢাক গুড়গুড় চলছিল। কিন্তু ঢাক ঢাক গুড়গুড় করতে গিয়ে কি সত্যি সত্যি জনবিন্যাসটাই বদলে গেল আমাদের রাজ্যে বেশ কয়েকটা জেলায়? অম্বিকানন্দ মহারাজ, ফাইনালি আপনি প্রথমেই শুরু করার আগে যে কথাটা দিয়ে শুরু করেছিলেন কবি সুধীন দাশগুপ্তের বিখ্যাত কোটেশন, অন্ধ থাকলে কি প্রলয় বন্ধ থাকে, অর্থাৎ অন্ধ থাকলে প্রলয় বন্ধ থাকে না। আমি অধ্যাপক আজিজুলদার কথা শুনছিলাম, ভাই দীপঙ্কর ওখানে আছেন, আমি অনেকটা দূর থেকে আছি। দেখুন, প্রথমে বলতে চাই বঙ্গীয় হিন্দু সেনার পক্ষ থেকে যে গৌরীশঙ্কর ঘোষ বিধায়ক এবং কাঞ্চন মৈত্র বা সুব্রত মৈত্র বহরমপুরের বিধায়ক যে দাবি তুলেছেন, আমি করজোড়ে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, অবিলম্বে পশ্চিমবঙ্গ থেকে বাঙালি হিন্দুর যে ঐক্যবদ্ধ ভোটের যে ফসল, ভারতীয় জনতা পার্টির যে 12 জন সাংসদ জয়ী হয়ে দিল্লি গেছেন, তাদের ইমিডিয়েটলি প্রত্যেকের সংসদে ইন্ডিভিজুয়ালি এই বিষয়টাকে নিয়ে এই বিষয়টাকে উত্থাপিত করে বর্জন করা দরকার। কারণ দীপঙ্কর বলেছেন, তবু তার সূত্র ধরে বলছি, 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা প্রথম তুলেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা 2005-এ তুলেছিলেন, আজকে হঠাৎ সেই প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পাশের দেশ বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে কি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে কেউ যদি প্রতিবেশীরা পড়া নাড়ে আমি দরজা খুলে দেবো, এইসব কথা বলছেন বলে একটা আন্তর্দেশীয় ব্যবস্থাকে তিনি কলঙ্কিত করার চেষ্টা করছেন। যে বিষয়ে ওনার মন্তব্য করার কোনো অধিকার নেই, রাইট নেই, সেই বিষয় নিয়ে উনি কথা বলেন, উনি সব বিষয়ে মন্তব্য করেন। আজকে বিএসএফ এর কথা বলছিলেন আজিজুল বাবু, আপনারা বলছিলেন বিএসএফ এর কথা। ফাইনালি আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, আরে পশ্চিম বাংলাতে আপনারা দেখিয়েছেন একাধিকবার যে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ দেরকে পশ্চিমবঙ্গের এখানে আগন্তুক অনুপ্রবেশকারী রোহিঙ্গারা সন্দেশকালী ঘটনা দেখুন, কিভাবে সেনা সুরক্ষা জওয়ানদেরকে কিভাবে মারধর করা হচ্ছে, মেরে না ফাটিয়ে দেওয়া হচ্ছে, মুখ ফেটিয়ে দেওয়া হচ্ছে। আপনারা মনে করেন যে বিএসএফ নিরাপদভাবে তারা সীমান্ত সুরক্ষা করতে পারবে? আরে তারা তো যে কোনো ভাবে গুলি চালাতে পারে না, তারা তো অনুপ্রবেশ কিভাবে ঠেকাবে? যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মদতে, সরকারি মদতে যদি অনুপ্রবেশ হতে থাকে, রাতের পর রাত, দিনের পর দিন চোরের পথে, কুরপথে, নদী পেরিয়ে, গোসাবা হয়ে, ক্যানিং হয়ে, বাসন্তী হয়ে, আপনি তাহলে কি করে আটকাবেন? রাজ্য সরকার এই সম্পূর্ণরূপে ভোটের জন্য, অর্থাৎ 2005-এ মমতা যে কথাটা বলেছিলেন যে স্পিকারের মুখে কাগজ ছুড়ে মেরে যে সিপিএম রাতের অন্ধকারে অনুপ্রবেশ ঘটাচ্ছে, তাদেরকে রেশন কার্ড, জাল রেশন কার্ড তৈরি করে দিচ্ছে, তাদেরকে সেই সময় তিনি যেটা বলেছিলেন, এখন তার দলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত নেত্রীরা সে কথা বলেন, রত্ন বিশ্বাসের মতো নেত্রীরা এখন বলেন যে কোথাও দেরি হলে, আপনি শুনলেন, আপনারা শুনলেন, আমি জানি না ভিডিও ভাইরাল সত্যি না মিথ্যে, বলছে কয়েক হাজার টাকা ফেললেই নাকি আধার কার্ড হয়ে যায়, ভোটার আইডি কার্ড হয়ে যায়। আমি আসবো দেবাশিস চৌধুরীর কাছেও আসবো, তার আগে পিয়ালির কাছে আমি আসছি সোনালির কাছে একবার আসবো। সোনালি, সীমান্ত চেতনা মঞ্চ, আপনাদের মঞ্চ রয়েছে, কি কি কাজ এই মঞ্চের? আমাদের মঞ্চটা পুরোটা অরাজনৈতিক এবং আমাদের কাজ হচ্ছে যে বর্ডার 0 পয়েন্ট থেকে যে গ্রামগুলো আছে সেগুলোতে আমরা যে ন্যাশনালিস্টিক মানে দেশাত্মবোধক এইটাকে আমরা জাগাই, এবং ওখানে গিয়ে দেখা যাচ্ছে সত্যি কথা হিন্দুদের কিভাবে পেছনে আসছে। অনুপ্রবেশ হয়েছে বলে তো আজকে হিন্দুরা পেছনে চলে যাচ্ছে। হিন্দু ঘর ছিল সেখানে তাদের বাধ্য করেছে, তাদের ঘর বিক্রি করে কম টাকায় জোর জুলুম করে তাদের বিক্রি করে ওই জায়গা থেকে হিন্দুদের সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে দেখুন 8,500 অ্যাপ্রক্স, এটা কোন এরিয়া? আপনি যে বলছেন আপনার কাছে তো তথ্য প্রমাণ রয়েছে নাকি? আপনি বলছেন আছে, এবং 8,500 গ্রাম দেখতে পাচ্ছেন হিন্দু শূন্য আজকে পশ্চিমবঙ্গে। কেন হয়েছে? এই অনুপ্রবেশের জন্যই এটা হয়েছে। 8,500 অ্যাপ্রক্স আমি বলতে পারি যে হিন্দু শূন্য গ্রাম হয়ে গেছে। কেন এই অনুপ্রবেশের? আপনারা এই গ্রামগুলোতে গেছেন, তথ্য দিয়ে প্রমাণ করতে হবে, মুখে বললে তো হবে না। এই গ্রামগুলোতে গেছেন নিজেরা, আমি তো নিজে বর্ডার, আমি তো নিজে তথ্য দিয়ে বলুন, বর্ডার এরিয়া আমি যাই, জেলা ভিত্তিক বলুন, কোন ব্লকের কথা বলুন। শুধু যে 5টা জেলা না, সুন্দরবন প্রত্যেকটা জেলাতে হচ্ছে। কিন্তু আপনি দায়িত্বশীল নাগরিক, আপনি যখন কথা বলবেন তথ্য দিয়ে তথ্য প্রতিষ্ঠা করুন। আমি বলি, আপনি যান সরকারে তরুণীপুর চলে যান, গোবিন্দপুর চলে, নাম গোবিন্দপুর, একটাও হিন্দু খুঁজে পাবেন না।
অদ্ভুত ব্যাপার। বলুন তো, আপনি বলুন লোকাল মাইগ্রেশন হয়েছে কেন? আমি আপনাকে বলছি, আপনি বললেন এক্ষুনি, আপনি এক্ষুনি আজিজুল ভাই আপনি বললেন আপনার সাথে আমি বলছি, আপনি বলেন আমি তরুণী গোবিন্দপুরী হোক আর রামকৃষ্ণপুরী হোক, না না আজ থেকে 20 বছর আগে তার ডেমোগ্রাফি কি ছিল? প্রতিটা আজ থেকে 20 বছর আগে তার ডেমোগ্রাফি কি ছিল? কারণ এগুলো হঠাৎ করে বললে হবে না। হঠাৎ করে কোনো ভাই আপনাকে আপনি বলেন গ্রাম বললেন আমি বলবো আমি বলি। হ্যাঁ বলুন। তুমি যখন একটা গ্রামের কথা বলবে, আমি যখন একটা গ্রামের কথা বলবে, আমি বলছি সেই গ্রামের 20 বছর আগের ডেমোগ্রাফি কি ছিল, আজকে কি ছিল সেটা বলতে হবে। আমি দেবাশিস দা একটা বিষয় নিয়ে কনফিউশন হচ্ছে আলোচনা থেকে, যেটা আজিজুল দা বলছেন এবং যেটা দীপঙ্কর দা বলছেন। আজিজুল বলছেন যে বেশ কিছু জায়গাতে যেটা ইতিমধ্যে যেখানে সংখ্যালঘুরাই বেশি ছিলেন সেখানে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু ছিলেন, এটা আজ বলেন, এটা তো স্বাধীনতার পর থেকে। তাহলে আজকে এটা নিয়ে আলোচনা চলছে এবং খুব সহজে বলা হচ্ছে যে অনুপ্রবেশ হয়েছে। এই বলাটার এই নেপথ্যে কারণটা কি তাহলে বলার জন্য? তাহলে আমরা ধরে নেব তাহলে অনুপ্রবেশ হচ্ছে না, বা এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিরোধী দল সরব হচ্ছে বারবার, তাহলে সেটা পুরোটাই হচ্ছে ফেক নাকি? হ্যাঁ দেবাশিস দা বলুন। মানে এটা তো ঘটনা যে স্বাধীনতার সময়তেও স্বাধীনতার পরও মুর্শিদাবাদ মালদায় সংখ্যালঘু সংখ্যা বেশি ছিল। আজিজুলকে যদি আজিজুল বলুন। আমি বলছি আজিজুল বিশ্বাস করবে না। আজিজুলকে যদি ধরে নিয়ে যাওয়া হয়, ওই 8000 গ্রামে নিয়ে গিয়ে যদি খালি হিন্দু ঘরগুলো দেখানো হয়, তবু আজিজুল বিশ্বাস করবে না। আমাদের দরকারই আজিজুলের কথা বলা, কারণ আজিজুল বিশ্বাস করবে না। আজিজুল কোনো আমি যে গ্রামে বাস করি সেই গ্রামের ডেমোগ্রাফি আমি জানি। আপনি ওই ভাবের ঘরে চুরি করলে হবে না, আপনি একটা কথা ভাবের ঘরে চুরি করলে হবে না। আমি গ্রামের ছেলে, বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের ছেলে, আমার গ্রামের ডেমোগ্রাফি আমি বলে দিচ্ছি। আমি শেষ করে দিই। বললে হবে না দেবাশিস দা বললে হবে। মুর্শিদাবাদের হাজারো সীমান্তবর্তী গ্রামের ডেমোগ্রাফি আমি বলে দিচ্ছি। আপনাকে একটা পয়েন্ট বলছি, বিভ্রান্ত করবেন না। না একদম বিভ্রান্ত করবেন। উনি দূরে আছেন দেবাশিস দা, আপনাকে প্রমাণ দিতে হবে। সীমান্তবর্তী 10টা গ্রাম বলুন যেখানে যদি আমি বিশ্বাস করি। আজিজুল দা বলতে দিন, দেবাশিস দা দূরে আছেন। এক সেকেন্ড দেবাশিস দা দূরে আছেন, উনি বলে নিন। আমার শুধু একটা প্রশ্ন আছে দেবাশিস দা, আমি প্রমাণ করব। বলতে হবে, তথ্য দিয়ে বলতে হবে। আপনি তথ্য দিয়ে বলুন আমাকে। উনি বলে নিন শেষ করে নিন। তথ্য বলুন 1991 সালে সেই গ্রামের ডেমোগ্রাফি। আজিজুল দা প্লিজ বলতে দিন, আজিজুল দা বলতে দিন, প্লিজ বলতে দিন, আপনি তো বলতে দিন। আজিজুল তুমি যদি বিশ্বাস করো তোমাকে আমি প্রমাণ করব। তুমি যদি বিশ্বাস করো, আজিজুল তুমি যদি বিশ্বাস করো তোমাকে আমি প্রমাণ করব। তুমি যদি বিশ্বাস করো, আমি বিশ্বাস করব না কেন? কিন্তু তথ্য দিয়ে বলো। তুমি বিশ্বাস করবে না, তুমি তথ্য দিয়ে বলো। এবার আমার কথা শোনো। যদি ইনফিল্ট্রেশন না হওয়া থাকে, আমি হয়নি বলিনি একবার। না অনুপ্রবেশ হয়নি বলিনি, সরকারি বলিনি অনুপ্রবেশ হয়নি, হয়েছে, কিন্তু এটা একমাত্র ব্যাখ্যা নয়। আমি বলেছি এটা একমাত্র ব্যাখ্যা নয়। তাহলে দক্ষিণ 24 পরগনায় জনসংখ্যা, দক্ষিণ দিনাজপুরে জনসংখ্যা বৃদ্ধি কমছে কেন? সবার অডিও ডাউন করো। আমি একটু দেবাশিস দার কথা শুনবো, প্লিজ। আপনারা যদি সবাই একসঙ্গে বলেন, আমরা তথ্য দিয়ে কথা বলি। এই তো আমি বলি, আপনি জানি না নিজের এলাকায় কি কোন জায়গায়, আপনি চাইলে আমাদের রিপোর্টারের সঙ্গে যেতে পারেন। এখানে 8000 হিন্দু গ্রামের কথা বলা হচ্ছে, একটা গ্রামের কথা গিয়ে যান। আমি একটা অন্য কথা বলছি। আপনি বলছেন সংখ্যালঘু আগেও ছিল, এখনো আছে। আপনি বলুন তো কোন সংখ্যালঘু হঠাৎ করে জলকে পানি বলা শুরু করে দেয়, বাসা বলা শুরু করে দেয়, নামাজ আদায় করা বলা শুরু করে দেয়? আমাদের পশ্চিমবঙ্গে এত সংখ্যালঘু, শুরু থেকে আমরা নিজের স্কুলে পড়াশোনা করেছি, তারা তো কোথাও পানি বলেনি আমার বাসায় এসে আসিস। তারা তো বলেছে আমার বাড়িতে আসিস স্বর্ণালী, আমার বাড়িতে তুই জল খাচ্ছিস, টিফিন খাচ্ছিস, সেখানেও খেয়ে যা। সাধারণভাবে আমরা একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি, তারা একসঙ্গে এক সিলেবাস, এক মননে বড় হয়েছি আমরা। তুমি মুর্শিদাবাদের যে কোনো মুসলিম গ্রামে যাও, মুসলিম অধ্যুষিত গ্রামে যাও, জলকে পানিই বলে। আমি মুর্শিদাবাদের ছেলে হিসেবে আমি জল বলি, আমি শহরে বাস করি। বিষয়টাকে বুঝতে হবে স্বর্ণালী, সবটাকে কলকাতা দিয়ে আমি মুর্শিদাবাদের যে কোনো মুসলিম অধ্যুষিত গ্রামে যাও, সেখানে জলকে পানি বলে। সেখানে স্নান করাকে গোসল করা বলে। আমি বলছি আমি জন্ম থেকে দেখছি। তাহলে আর কিছু বলার নেই। আমার সঙ্গে যাবে, স্বর্ণালী আমার সঙ্গে যাবে, আমি গ্রামে সার্ভে করবে। বহরমপুর আমার সেকেন্ড হোম। আরে বহরমপুর মুর্শিদাবাদ আমার সেকেন্ড হোম। আমি বহরমপুরে বহুদিন থেকেছি, গেছি। বহরমপুর পার্ট অফ মুর্শিদাবাদ। বহরমপুর মানে গোটা মুর্শিদাবাদ জেলা নয়।
আমি দেবাশিস দার কাছে আসছি। তুমি আমার বাড়িতে যাবে। বেশ, আমি যাব। তুমি আমার বাড়িতে যাবে, আমি বললাম তো। আমি সবার কাছে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য নেব। এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য নেব এবং বক্তব্য নেওয়ার পর প্রত্যেকের কাছে আমি আসবো। প্রত্যেকে 30 সেকেন্ড করে বলবেন। প্লিজ আমার অনুরোধ, কেউ কারোর কথার মধ্যে বলবেন না, কারণ খুব সিরিয়াস বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এটা পাড়ার রকে বসে মজা করার বিষয় নয়। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু বক্তব্য আমি শোনাবো এবং প্রশ্নগুলো রাখবো যারা দর্শক তাদের জন্য, যে আপনারা বলুন যে অনুপ্রবেশ যদি না হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংককে খুশি করার এই যার পর নাই প্রচেষ্টা দিনের পর দিন কেন ছিল বা আজও আছে? কিছু বক্তব্য শোনাই পরপর। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে। ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকব। এই যে অনেকে বলে না কেন ইমাম ভাতা পাবে, आप चुन चुन के मुस्लिम लीडर को फोन करते हैं और करके बोलता है क्या चाहिए, हम बोला कुछ नहीं चाहिए, वो लोगों का हिम्मत से काम लेना है। बिल्कुल आप रहे कुल हम रहेगा कुल। যতই বদমাইশি হোক, যতই চক্রান্ত হোক, যতই হোক, মনে রাখবে আপনাদের ইমানদারি আমাদের বাংলায় মামাটি মানুষকে অনেক শান্তিতে রেখেছে। আমি জানি আমার নৌশক শেখ বোর্ডও এখানে আছে, অনেক সংখ্যালঘু ভাই বোনেরাও আছে। তাদের আমি ঈদ মুবারক জানিয়ে একটা কথা বলবো, ওরা অনেক ভয় দেখাবে, কেউ ভয় পাবেন না, ফাঁসবেন না। এত বজ্জাতে এই বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই।